নমস্কার, বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমার ভিডিওর শিরোনাম দেখেই আপনারা বুঝতে পারছেন নিশ্চিত যে আজকে আমার আলোচনার বিষয়বস্তু কী। তবে প্রতিদিনকার মতনই মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের সবার কাছে আমার আবেদন, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানান এবং ভিডিওটি লাইক করুন ও শেয়ার করে ছড়িয়ে দিন। আমি আমার এই ভিডিওর শিরোনাম আজকে ঠিক করেছি এই কিছুদিন আগে এবিপি আনন্দের স্টুডিওতে একটি টক শোয়ে এক বিশিষ্ট নেতা, যিনি বা যারা বা যার দল নিজেদের সবথেকে বড় ভারতবর্ষের সেকুলার দল হিসেবে প্রতিপন্ন করেন, তারা যখন ক্ষমতায় ছিলেন তারা কিভাবে ধর্মনিরপেক্ষতা রক্ষা করেছেন সেই জিনিসটিকে লোকচক্ষুর সামনে নিয়ে আসার জন্য। দেখুন, এবিপি আনন্দের সেদিনকার টক শোতে সাংবাদিক সুমন দে পরিষ্কারভাবেই তাদের ধর্মনিরপেক্ষতার মুখোশ টেনে হিঁচড়ে নামিয়ে দিয়েছেন। আদতে সেকুলারিজমের কথা বলে তারা যে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লালন পালন করতে চান তার প্রকৃষ্ট উদাহরণ এই সেদিনকার টক শোয়ের কথোপকথন। আপনারা প্রথমে শুনুন, সেদিনকার টক শোয়ের একটি অংশ আমি আপনাদেরকে শোনাচ্ছি, এরপরে আমি আমার আলোচনার মূল বিষয়বস্তুতে যাচ্ছি। কোনো প্রপাগান্ডা নয়। বামফ্রন্ট সরকারের সময় 2 বছর এরকম হয়েছিল যে বিজয়া দশমী এবং মহরম একদিন, এবং 1 বছর হয়েছিল যে একাদশীর দিন মহরম। বামফ্রন্ট সরকারকে বন্ধ করতে হয়নি কোনোটাই, না তাজিয়া না ভাসান, কারণ না বামফ্রন্ট জানতো বাংলার হিন্দু মুসলমান একে অপরের শত্রু নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলে এই জিনিস করে আই বেক টু ডিফার শতরূপ সম্পূর্ণ ভুল তথ্য দিচ্ছে, আমি বলছি সম্পূর্ণ অসত্য তথ্য দিচ্ছে, অনিচ্ছাকৃত হয়তো। হ্যাঁ, এই হচ্ছে আনন্দবাজার পত্রিকা সহ সমস্ত সংবাদপত্রের কাটিং। 17ই অক্টোবর 1983 সাল, সেদিন সপ্তমী ছিল। আমি আবার বলছি ও ভুল তথ্য দিয়েছে, এই জন্য আরো একটু পিছিয়ে যাই। 1982 সাল 24শে অক্টোবর, সেখানে বামফ্রন্ট সরকার, মেক নো মিস্টেক, সমস্ত সংবাদপত্রের সাক্ষ্য বহন করছে। তখন এবিপি আনন্দ ছিল না, তাহলে আর্কাইভ থেকে এক্ষুনি দেখিয়ে দিতাম। সেইখানে শনিবার মহাকরণে আমি পড়ছি আনন্দবাজার পত্রিকা থেকে, প্রশান্ত সুর সাংবাদিকদের তথ্য জানান, কারণ তখন জ্যোতি বসু ছিলেন না, বাইরে ছিলেন প্রশান্তবাবু, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র সচিব রথীন সেনগুপ্ত, রাজ্য পুলিশের ডিজি গোপাল মজুমদার এবং কলকাতার পুলিশ কমিশনার নিরুপম সোন সহ পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠকে মিলিত হন। এবং তারপর প্রশান্তবাবু, মানে যিনি কার্যকরী মুখ্যমন্ত্রী, অ্যানাউন্স করেন, প্রত্যেকটা শব্দ লক্ষ্য করুন, 27শে অক্টোবর বিজয়া দশমীর দিনও মহরমের কিছু অনুষ্ঠান আছে, ওই সব অনুষ্ঠানে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই দিকে দৃষ্টি রাখা হবে, কোট আন কোট। তিনি বলছেন পুজোর কদিন মহাকরণে তার অফিস ইত্যাদি ইত্যাদি। তারপরে তিনি বলছেন মহরম পড়ে যাওয়ায় 28শে এই রাজ্যের কোথাও প্রতিমা নিরঞ্জন করা যাবে না, সেটা তারা পরদিন 29শে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করতে পারবেন। এছাড়া তিনি বলছেন দশমীর দিন অর্থাৎ 27শে অক্টোবর রাত 10টার মধ্যে প্রতিমা নিরঞ্জন শেষ করার জন্য রাজ্য সরকার সকলের কাছে আবেদন জানাচ্ছে, তার কারণ মহরম পড়ে যাওয়ায় 28শে রাজ্যের কোথাও প্রতিমা নিরঞ্জন করা যাবে না। তুমি যখন যে দ্বিতীয় যে উদাহরণটা দিলাম এটা চেক করবো, যদি আমার ভুল হয়ে থাকে আমি সংশোধন করবো, কিন্তু আমি কথাটা বলিনি। রাত 10টার পরে প্রতিমা নিরঞ্জন করা যায় না, চিরকাল। এখন কি হয় আমরা জানি না, কিন্তু এই নিয়ম চিরকালই বেশিরভাগ ক্ষেত্রে ছিল। তার হাজারটা কারণ আছে, তার ব্যান্ড থেকে শুরু করে ইত্যাদি। এইটা ঘটনা আমিও সাইডটা বার করছি, বামফ্রন্ট সরকারের সময় কিচ্ছু পাবে না, এটাই পাবে একেবারে, মানে 100% সঠিক। আপনারা শুনলেন। দেখুন, যারা আজকের দিনে বলছেন আদতে তৃণমূল এবং বিজেপি সাম্প্রদায়িকতার রাজনীতি করছে, বিজেপি হিন্দু সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে, সারা দেশে ছড়াচ্ছে, তৃণমূল সংখ্যালঘুদের শোষণ করে চলেছে শুধুমাত্র তাদের ভোটটি নিশ্চিত করার জন্য। আচ্ছা, এই যে আপনারা সেদিনকার টিভি শোয়ের অনুষ্ঠানে সুমনদের বক্তব্যটা শুনলেন, তাতে আপনাদের কি মনে হলো?
এই জিনিস কি নতুন আমাদের রাজ্যে শুরু হয়েছে? পরিষ্কারভাবে সুমন দে যে বছরগুলোর কথা উল্লেখ করলেন, খেয়াল করে দেখুন সেগুলো 80-র দশকের শুরুর দিক, 82, 83, 84 ইত্যাদি ইত্যাদি সময়। ফলে এই তোষণ নীতি, এই সংখ্যালঘু তোষণ নীতি আমাদের রাজ্যে কিন্তু নতুন না। একটি শ্রেণী তাদের ভোটটা সিকিওর করার জন্য এই তোষণ নীতি বহুদিন ধরে চলে আসে। আর এত দুর্নীতির পরেও, এত ঘটনা ঘটার পরেও এই সেকুলার, তথাকথিত সেকুলার পার্টিটি সর্বাত্মকভাবে আন্দোলনে রাস্তায় নেই। তার কারণ হিন্দু বিজেপি ছড়াচ্ছে, রাজ্যে তাদের শক্তি বাড়বাড়ন্ত, তাদেরকে আটকাতে হবে। আদতে আমি এরপরে যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরব, সেটা থেকে আপনারা বুঝতে পারবেন নিশ্চিতভাবেই কেন আমি কথা বলছি। দেখুন, এটা পরিষ্কার 2011-তে ক্ষমতাচ্যুত হওয়ার পরে বামেদের এ রাজ্যে পায়ের তলার মাটি সরে গেছে। এই নড়বড়ে জমিকে শক্ত করার জন্য তারা ছলে বলে কৌশলে যে কোনোভাবেই হোক তৃণমূলের হাত ধরতেও পিছপা নয়। মুখে যতই তারা ওই বিজে মূল তত্ত্ব আওড়াক না কেন, কার্যক্ষেত্রে কিন্তু তারা বিজেপিকে আটকানোর জন্য সিপে মূল তত্ত্বকে মেনে তৃণমূলের সহকারী দল হিসেবে তাদের সাহায্য করার জন্য যা যা করণীয় তাই তাই তারা করতে প্রস্তুত। এর উদাহরণ আমরা দেখেছি এই গত লোকসভা নির্বাচনে। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যখন তারা বলেন তৃণমূল স্বৈরাচারী শক্তি, তৃণমূল সাম্প্রদায়িক শক্তি, বিজেপি হিন্দু সাম্প্রদায়িকতা ছড়ায়, বিভাজন করছে ইত্যাদি এবং ইত্যাদি, এবং তাদের দুজনের বিরুদ্ধেই লড়তে হবে, ঠিক একই রকম ভাবে পশ্চিমবঙ্গ পার করলেই তারা এই তত্ত্ব ভুলে যান এবং অন্যান্য ভারতবর্ষের বিভিন্ন শহরে তৃণমূলের সঙ্গে পাশাপাশি বসে একই কমিটিতে অবস্থান করতে তাদের কোনো কুণ্ঠাবোধ হয় না। যুক্তি কি দেন তারা? ওই হিন্দু সাম্প্রদায়িকতা সারা দেশের বিষ ছড়াচ্ছে বিজেপি, তাকে রুখতে হবে। আরে সারা দেশে আপনারা আছেন কোথায়? আপনাদের ক্ষমতা কি? ছিলেন 3টে স্টেটে, যেতে 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 আজকে ঠেকেছেন একটিতে। এই 26-এই তো আবার বোধহয় ভোট কেরলে, আসতে পারবেন তো ঘুরে? সর্বভারতীয় তকমাতার থাকবে? চিন্তা করুন, চিন্তার কিন্তু সময় এসে গেছে। আর এখানে এই সাম্প্রদায়িক বিজেপিকে আটকানোর জন্যই তৃণমূলের সঙ্গে জোট করতেও কিন্তু তাদের কুণ্ঠাবোধ হয় না। কেন কথা বলছি? কথা বলছি তার কারণ সাম্প্রতিক মুর্শিদাবাদের একটি ঘটনা। দেখুন, মুর্শিদাবাদ মুসলিম অধ্যুষিত একটি জেলা। এই জেলাতে একটি সময় পর্যন্ত এই বামেদের কিছুমাত্র শক্তি ছিল, একেবারে ছিল না তা নয়, কিন্তু কালের নিয়মে সেই শক্তি আজ দুর্বল হয়েছে। যে সংখ্যালঘুর অংশ বামেদের সঙ্গে ছিল, আজ তারা বামেদের পরিত্যাগ করে তৃণমূলের নৌকায় যাত্রী হয়েছে। ফলে এখানে তাদের শক্তি বলে অবশিষ্ট সেরকম কিছুই নেই। আর বর্তমানে মুর্শিদাবাদের যে হিন্দু জনগোষ্ঠী, তারা বিজেপির দিকে ধীরে ধীরে ঢলে পড়ছে, বিজেপির সমর্থন বাড়ছে। স্বাভাবিকভাবেই বিজেপিকে আটকাতে হবে, কারণ হিন্দু সাম্প্রদায়িকতার বিষ ছড়ায়, সনাতনীদের কথা বলে। সনাতনীদের কথা বলা তো সেকুলার এই তথাকথিত পার্টিগুলোর কাছে অন্যায়, ঘোর অন্যায়। সংখ্যালঘু সাম্প্রদায়িকতা করাই যায়, সেটা অন্যায় নয়, সেটা ভুল করে বলে ফেলেছেন, অন্যায় করেছেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিজেপি সনাতনীদের কথা বললে সেটা একেবারেই গ্রহণযোগ্য নয়। সনাতনীদের হয়ে কেন কথা বলবে বিজেপি, সেই নিয়ে নানান প্রশ্ন উঠে আসে। এই অতি সম্প্রতি মুক্তারপুর বিলাসপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হলো। টোটাল আসন ছিল কটা? 8। দেখুন, এখানে আদতে কোনো নির্বাচন হলো না। হলো না কেন? হলো না তার কারণ এখানে 5টি আসন তৃণমূল নিয়েছেন, 2টি আসন সিপিআইএম নিয়েছেন, 1টি আসন কংগ্রেস নিয়েছে, এবং এখানে বিজেপির শক্তি কম। শুধু এখানে বলে নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়েই তাদের সব জায়গায় যে সমানভাবে নিচুর তলায় সাংগঠনিক শক্তি আছে সেটা নয়, কিন্তু ওই বিজেপিকে আটকাতে হবে। ফলে নিজেদের মধ্যে আসন ভাগাভাগি করে নেওয়া হলো, কেউ কারুর জায়গায় দাঁড়ালেন না। আর যেহেতু বিজেপির শক্তি নেই, তারা প্রার্থী দিলেন না। ফলে তৃণমূল বোর্ড গঠন করলো। তাহলে বাম এবং কংগ্রেস কি বিরোধী আসনে বসলো? না, তারা বিরোধী আসনেও বসেননি, কারণ বন্দোবস্তটা তো সেরকম ভাবেই হয়েছে। অথচ মাটির যা খবর, এখানে যদি বামেরা সার্বিকভাবে সমস্ত আসনে লড়াই করত, তাহলে তারা নিদেন পক্ষে 4টি আসন
অবশ্যই পেতে পারত। কিন্তু এই যে বললাম, কোনো রকম ভাবেই বিজেপিকে সুযোগ সুবিধা করে দেওয়া যাবে না। তার থেকে যত দুর্নীতিগ্রস্তই হোক না কেন, তৃণমূল কিন্তু ধর্মনিরপেক্ষ শক্তি। তারা একটু সংখ্যালঘুদের তোষণ টোষণ ইত্যাদি করেন, সে করুক, সেটাও তো ধর্মনিরপেক্ষতার অঙ্গ। তাই তারা কিন্তু আর বিরোধী আসনেও বসলেন না। দেখুন, বামেদের শক্তি ধীরে 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 যে কমছে, আস্তে আস্তে যে তারা নিশ্চিহ্ন হচ্ছে, তার কারণ কিন্তু তাদের এই ছলনা। মানুষ কিন্তু আস্তে আস্তে তাদের এই ছলনাকে ধরে ফেলেছে, যার জন্যই দেখবেন তাদের কর্মসূচিতে বড় জমায়েত হয়। এই সামনে ব্রিগেড আছে, দেখবেন 5 লাখ 6 লাখ 7 লাখ লোকের জমায়েত হবে, ভোটের দেখা নাই, ভোটের বাক্সে কিন্তু জমায়েত নেই। কেন দেবেন তারা? তারা তো জানেন, জনগণ তো জানেন যে বামেদের ভোট দেওয়া যা, তৃণমূলকে ভোট দেওয়াও তাই। সুতরাং এই দুর্বিষহ পরিস্থিতির থেকে যদি বেরিয়ে আসতে হয়, তাহলে পরে বামেদের কেন ভোট দিতে যাও? আজকে যে বিজেপির ভোট শতাংশ প্রায় 40-এর কাছাকাছি, সেই ভোট কি বিজেপি পকেটে করে বাইরে থেকে নিয়ে এসছে? তা তো নয়। বামেদের একটা বড় অংশের ভোট বিজেপিকে দিচ্ছে বলেই আজকে বিজেপির এই জায়গায় পৌঁছেছে। এবং এই বিজেপির পৌঁছানোর কারণও বামেরা, তাদের আন্দোলন বিমুখতা, তাদের রাস্তায় নেমে নেতৃত্বের আন্দোলন করার থেকে বিরত থাকা, এসি ঘরে বসে বাচ্চা বাচ্চা কিছু ছেলে মেয়েকে এগিয়ে দেওয়া ইত্যাদি এবং ইত্যাদি তাদের কিন্তু মানুষের থেকে দূরে সরিয়ে দিয়েছে। ফলে যা হওয়ার তাই হচ্ছে। দেখুন, একটা কথা পরিশেষে বলি, আমাদের এই ভারতবর্ষ 1947 সালে যখন ভাগ হয়েছিল, তখন কিন্তু অর্থনৈতিক মানদণ্ডের নিরিখে ভাগ হয়নি। দেশ কিন্তু ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। মোহাম্মদ আলী জিন্নাহ চেয়েছিলেন মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র, এবং সেই সময়ে এই স্বাধীনতার আন্দোলনের ধ্বজা যারা ধরেছিলেন, তাদের মধ্যে দুজন যারা ওই ইংল্যান্ডেই ব্যারিস্টারি পড়েছেন, এবং পরবর্তী সময়ে একজন কোট প্যান্ট ছেড়ে ধুতি ধরেছেন, আর আরেকজন মাথায় গান্ধী টুপি পরে ভারতীয় সেজেছেন, কিন্তু আদতে তিনি পুরোপুরি সাহেবি কালচারেই অভ্যস্ত। ফলে তাদেরও মনে হয়েছে যে যাক না, হোক না ভাগটা, ভারত একটু ভাগ হলে কি ক্ষতিটা কি, আমরা তো ক্ষমতায় থাকতে পারবো, আমাদের কথা তো দেশের মানুষ সর্বাগ্রে মনে রাখবে। ফলে পাকিস্তান যেমন মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করে এবং সেখানে মুসলিম রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচিত হয়, ভারতবর্ষ কিন্তু হিন্দু রাষ্ট্র হিসেবেই পরিচিত হওয়ার কথা ছিল। কিন্তু ওই যে বললাম, যেহেতু তারা মনে করেছেন জনগণের যাই হোক না কেন, আমাদের কলাটা মূলটা যাতে চিরকাল বজায় থাকে, সেই ব্যবস্থা করাটাই হচ্ছে তাদের লক্ষ্য ছিল। সেই কারণেই আমাদের দেশ কিন্তু হিন্দু রাষ্ট্র হয়নি, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয়েছে। একথা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা যে রাজ্যে বসবাস করি, এই পশ্চিমবঙ্গ কিন্তু দেশভাগের সময় ছিল না। যেটা ছিল সেটা পূর্ব বাংলা, পরবর্তী ক্ষেত্রে পূর্ব পাকিস্তান, এবং দেশভাগের সময় এই হিন্দু বাঙালিদের নিজস্ব ভূমি, নিজস্ব জায়গায় থাকার জন্য, মাথা উঁচু করে থাকার জন্য যিনি লড়াই করেছিলেন, সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনি যদি আজকে সেই লড়াইটা না করতেন, তাহলে কিন্তু আজকে আমরাও ওই পরবাসী হয়েই থাকতাম। একটা কথা মাথায় রাখবেন, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ, এবং এখানে সনাতনী হিন্দুদের সংখ্যা 70% কাছাকাছি বলেই ভারতবর্ষ আজও ধর্মনিরপেক্ষ দেশ। এখানে যদি সংখ্যাগুরুর জায়গায় থাকতো, তাহলে কিন্তু ভারতবর্ষ আর ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থাকতো না। সেটা আপনারা পাকিস্তান বা বাংলাদেশকে দেখলেই আশা করি অনুধাবন করতে পারছেন। বাকি আপনাদের মতামত আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।